মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়। কাছাকাছি সময়ে সংক্রান্ত পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ সংশ্লিষ্ট আরও অনেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতাদের উদ্যোগে ৮ই সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। এখন এই দুই সংগঠনের উদ্যোগে তারুণ্য নির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এই ঘোষণাপত্রে কি থাকছে এবং ছাত্রনেতারা কি বলছেন আসলে এই ঘোষণাপত্র নিয়ে? দেখুন, আপনাকে প্রথমেই আসলে এই ঘোষণাপত্রের যে সূত্রটি সেটি আসলে আপনাকে একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে গতকাল শনিবার সন্ধ্যার সময় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে দুটি যে ভেরিফাইড পেজ, এই ভেরিফাইড পেজ থেকে প্রথমে একটি পোস্ট করা হয় এবং সেখানে আসলে বলা হয় যে ৩১ ডিসেম্বর বিকেল ৩টা শহীদ মিনার, বিপ্লবীরা প্রস্তুত। এর মধ্য দিয়ে আসলে এই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের একটা আভাস দেওয়া হয়েছে। আভাস দেওয়ার পরে আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতারা আছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার, তারা তাদের ফেসবুকে নানা ধরনের পোস্ট আসলে দিয়েছেন। যেমন আপনাকে যদি একটু বলি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। একটি পোস্টে তিনি আসলে লিখেছেন যে কমরেডস নাও অর নেভার, এবং দ্বিতীয় আরেকটি পোস্টে তিনি লিখেছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। এরকমভাবে হাসনাত আবদুল্লাহ সহ সবাই আসলে এই ঘোষণাপত্রের এক ধরনের আভাস দিয়েছে। আমি আপনাকে একটু আসলে এই ঘোষণাপত্র সম্পর্কে আসলে একটু বলতে চাই যে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধেরও একটি ঘোষণাপত্র আছে। এই ঘোষণাপত্রে মূলত কিভাবে আসলে যুদ্ধটি সংগঠিত হয়েছে এবং কিভাবে এবং সংগ্রামের গল্পটি আসলে সেখানে থাকে, এবং একই সাথে রাষ্ট্রকল্প কিভাবে হবে এবং রাষ্ট্র কিভাবে চলবে সেই বিষয়গুলো আসলে এখানে থাকে। ধারণা করা হচ্ছে যে এই জুলাইয়ের যে ঘোষণাপত্রটি, সেই জুলাইয়ের ঘোষণাপত্রেও কিভাবে জুলাই আন্দোলন হয়েছে, এই অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানে কি হয়েছে, কি সংগ্রামের গল্পগুলো আছে সেগুলো, এবং পরবর্তীতে রাষ্ট্র কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সেই বিষয়গুলো এই ঘোষণাপত্রে থাকতে পারে এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। তার কারণ হচ্ছে বিগত আমরা যদি আসলে এই মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যদি আসলে দেখে থাকি তাহলে এরকম একটা বিশ্লেষণ করা যায়। তবে আমরা এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা এখন পর্যন্ত কোনো কিছু আসলে খোলাসা করেননি। তারা আসলে ৩১ ডিসেম্বর বিকেল ৩টার জন্য অপেক্ষা করছেন। এবং সবশেষ আরেকটি বিষয় জানিয়ে আপনাকে শেষ করতে চাই যে ৫ আগস্ট যে গণ অভ্যুত্থান, এর পরে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি এবং গঠন করা হয়েছে, এবং এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা এই দুটি সংগঠন মিলে একটি নতুন রাজনৈতিক দল, যেখানে তরুণ নেতৃত্ব থাকবে, তারা একটি নতুন রাজনৈতিক দল করারও কিন্তু আসলে চেষ্টা করছে এবং সেটি আসলে ফেব্রুয়ারিতেই ঘোষণা আসবে। তো এখন সবার অপেক্ষা যে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় ঘোষণাপত্রে কি থাকে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ৭ নম্বর ভবনে আগুন ও 2 দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলছে সচিবালয়। এর আগে বৃহস্পতিবার কর্মকর্তা কর্মচারীরা অফিস ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। জানা গেছে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ আজ থেকে চলবে বিভিন্ন সরকারি সংস্থার ভবনে।
ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগারগাঁওয়ের ডাক ভবনে দাপ্তরিক কাজ করবেন। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলবে। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাসিব, সচিবালয়ের কর্মপরিবেশ কেমন দেখছেন? কোন কোন মন্ত্রণালয়ের কাজ এখানে চলছে, আর অন্য যেখানে কাজ চলবে সেখানকার প্রস্তুতি কেমন? আমি এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছি, আপনাদের একটু সচিবালয়ের সামনের পরিস্থিতিটা দেখাতে চাই। প্রথমেই জানিয়ে রাখি যে গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। এই মুহূর্তে আমি সচিবালয়ের ১ নম্বর গেট এবং ২ নম্বর গেটের মাঝামাঝি অবস্থান করছি। আপনাদের দেখাচ্ছি যে সকাল থেকেই সচিব এবং উপদেষ্টারা বাদে কেউ তাদের নিজস্ব পরিবহন মানে ব্যক্তিগত গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন না এবং প্রত্যেকেই যে নির্ধারিত ওয়াকওয়ে আছে সেখানে তাদের গাড়ি থামিয়ে তারপর সেখান থেকে ভিতরে প্রবেশ করছেন। আমি একটু দেখাতে যাচ্ছি, এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন এবং তারা যেসব কর্মচারীরা রয়েছেন তাদের কার্ড দেখে ভিতরে তাদেরকে যেতে দিচ্ছেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমার সামনেই কিন্তু সেই ভবনটি রয়েছে। সেই ভবনে এখন পর্যন্ত কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি বলেই আমরা মোটামুটি জানতে পেরেছি। ভিতরে যারা প্রবেশ করেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকেও তাদেরকে ওই ভবনে নিয়ে দোতলা বা ৩ তলায় আর্থিক বিভাগের যে দপ্তর রয়েছে সেই দপ্তরেও তারা ভিতরে যেতে পারেননি বলে আমরা শুনেছি। যেহেতু গণমাধ্যম কর্মীরা ভিতরে যাননি সেহেতু এই বিষয়টা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে তাদের বরাতে আমরা যেটি জেনেছি যে অন্যান্য মন্ত্রণালয়গুলো তাদের বিভিন্ন অধিদপ্তরে অফিস সাময়িক সময়ের জন্য সেখানে শিফট করেছে, সেখানে তারা অফিস করছেন। আর সচিবালয়ের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতির সাধারণ সময় থাকে তার চেয়ে কিন্তু এখন বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা আছেন। এবং ভিতরে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে যে ভিতরে বিভিন্ন ধরনের যে পাস ইস্যু করা হয় সেই পাসের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। আমাদেরকে ভিতর থেকে জানানো হয়েছে সকল ধরনের পাস বন্ধ করা হয়েছে। সাধারণত দেখা যায় অনেকের ব্যক্তিগত কাজের জন্য বা কোনো দাপ্তরিক কাজের জন্য সচিবালয়ের সাময়িক পাস একদিনের জন্য একটা পাস নিয়ে থাকেন। বিভিন্ন যে মন্ত্রণালয় থাকে সেই মন্ত্রণালয়ের যে দপ্তরের তার যে কাজের বিষয়ে যখন সে বলে তখন সেখান থেকে দেখা যায় একটি পাস তাকে পাঠানো হয়, তখন সেই পাস দিয়ে কিন্তু সে এই গেট দিয়ে ঢুকতে পারে। কিন্তু আজকে সেই ধরনের পাসও বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র কর্মচারী যারা রয়েছেন তারাই শুধু ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা জানতে চেয়েছিলাম যে সচিবালয়ে বিভিন্ন ধরনের বৈঠক থাকে, সেই বৈঠকের বিষয়ে শুধুমাত্র পূর্ব নির্ধারিত যে বৈঠকগুলো আছে সেই বৈঠকের কাগজ দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তবে অনেক সময় দেখা যায় বিদেশি মিশন বা বিদেশি কূটনীতিকদের সাথে যে বৈঠক সেই বৈঠকের বিষয়ে আসলে কোনো নির্দেশনা আছে কিনা, সেই বৈঠকগুলো আজকে হবে কিনা বা তারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু আমাদেরকে কোনো তথ্য আমরা পাইনি। আমি আরেকটু জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। যেহেতু সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে একটি নির্দেশনা এসেছে, সেক্ষেত্রে এই বিষয়ে ভবিষ্যতে করণীয় বা আসলে সাংবাদিকরা সামনের দিনে সচিবালয় নিউজ কভার করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাংবাদিকদের একটি বৈঠক আছে বেলা 11টার সময় সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তারপরই বলা যাবে যে আগামীতে সাংবাদিকরা সচিবালয়ের প্রবেশ করে সেই নির্ধারিত তথ্য সংগ্রহের যে কাজটি তারা চালিয়ে যেতে পারবেন কিনা। সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। বিগত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। সেখানে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের নথি ছিল বলেও দাবি তার। শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে আগুন নেভাতে গিয়ে সচিবালয়ের সামনে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের স্বজনদের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি।
জানান, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো গা ঢাকা দিয়ে আছে। শেখ হাসিনার অর্থ পাচার ও বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের নথিপত্র ধ্বংস করতেই এই আগুন লাগানো হয়েছে বলে দাবি তার। এসব ষড়যন্ত্রের কারণেই নয়নের মতো ত্যাগী ও নিরীহদের জীবন যাচ্ছে বলেও জানান রিজভী। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন, কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদেরও শান্তি হবে না। শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। সভায় বিএনপি নেতা আমির খসরু বলেন, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির দখলে যাওয়া বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এই উত্তেজনার মধ্যে গত 2 মাসে আরও 80,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। 7 বছর আগে অনুপ্রবেশ করে 10 লাখ রোহিঙ্গা। নানা চেষ্টার পরেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে উঠে আসে এ প্রসঙ্গ। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন না করে বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারো শান্তি থাকবে না। আরাকান আর্মির সময়ও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো। সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পাহাড়ি এলাকা অ্যাটম বোমায় পরিণত হয়েছে, যা নিরাপত্তার জন্য হুমকি। আমরা হিল ট্রেক্সকে খুব ছোটখাটো ভাবে দেখতে পাচ্ছি যে কি ওখানে শান্তি বাহিনী, বাট হিল ট্রেক্স ইজ এ টিকিং টাইম বম ফর বাংলাদেশ। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্রেক্স নিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে। আলোচকরা আরও বলেন, বাংলাদেশের জন্য ন্যাশনাল এস্টেট খুবই গুরুত্বপূর্ণ, তাই ভারত, চীন ও আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আমাদের নলেজেই দেখা করতে গেছেন, এটা কোনো গোপনীয় বিষয় ছিল না। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে নৌ শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। কর্মবিরতির কারণে সারা দেশে নৌবন্দরে বন্ধ ছিল স্বাভাবিক কার্যক্রম। হাজার হাজার টন পণ্য খালাস না হওয়ায় ভোগান্তিতে পড়ে ব্যবসায়ীরা। আগারগাঁওয়ের নৌ পরিবহন অধিদপ্তরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বৈঠকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন নৌ শ্রমিকরা। আমরা ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে দাবি, সে বিষয়ে অনুদানের বিষয়ে আমাদের দাবির সাথে ডিজিসিবি, বিআইডব্লিউটি চেয়ারম্যান সহ সরকারি কর্মকর্তারা সকলে একমত পোষণ করেছেন। বৈঠকে চাঁদপুরে জাহাজে 7 খুনের সাথে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত, আহতদের ক্ষতিপূরণ দেয়া ও নিহতদের পরিবারকে সহায়তা এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হয়। এই যে দুর্ঘটনার এটা সুষ্ঠু তদন্ত হবে, যারা দোষী, প্রকাশ্য দোষী বা অপ্রকাশ্য দোষী, তাদেরকে বের করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যে সংস্থা আছে তারা কাজ করছে। প্রতিটা পরিবারে একজন করে যদি এরকম হয়, আমি আমার স্কুল ট্রেনিং ইনস্টিটিউটে ফ্রি ট্রেনিং দেব, এটা আমি বলে দিয়েছি, এবং ট্রেনিং দিয়ে আমি কর্মসংস্থানের নিশ্চয়তা করব, এবং এটা ডিজি মহোদয় বলেছেন। পরে কর্মবিরতি প্রত্যাহার ও কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আমাদের কর্মসূচি যে স্থগিত ঘোষণা করছেন সভাপতি, সেই কর্মসূচি স্থগিত রেখে আমরা সবাই যেন কাজে যোগদান করি। সকল শ্রমিকদেরকে যার যার কাজে নিয়োজিত হবার জন্য অনুরোধ করছি।
চাঁদপুরে 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। 2 দিনের ধর্মঘটে বন্দরে আটকা পড়ে কয়েক হাজার টন পণ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কর্মবিরতি প্রত্যাহারের পর নৌবন্দরের কার্যক্রম কতটা স্বাভাবিক হয়েছে? জি, চট্টগ্রামের যে নৌবন্দরগুলো আছে, অর্থাৎ 17টি জেটি আছে, পাশাপাশি বহির্নোঙর, সেই বহির্নোঙরে আমরা দেখেছি সকাল থেকে আসলে পূর্ণদমে কার্যক্রম চলছে এবং বলা চলে গতকাল রাত থেকেই এই শ্রমিকদের কাজে ফেরা শুরু হয় এবং প্রতিটি লাইটার জাহাজ অর্থাৎ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, পাশাপাশি চট্টগ্রাম নগরীর অর্থাৎ কর্ণফুলী নদীর ঘিরে যে 17টি ঘাট রয়েছে, লাইটার ঘাট, সেগুলোতে একেবারে কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছে এবং শ্রমিকরা তারা বলছেন যে 2 দিন থাকায় তারা আর্থিকভাবে হয়তো কিছু ক্ষতির শিকার হয়েছে, তবে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল, অর্থাৎ তাদের নিরাপত্তা, তারপরে তাদের যে সহকর্মীকে হত্যার বিচার, সেই বিষয়গুলো তারা একটা আশ্বাস পাওয়ায় তারা কর্মবিরতি থেকে স্থগিত করে তাদের নেতারা। এবং বলা চলে এটির পরপরই চট্টগ্রামের যে ঘাটগুলো ছিল এবং বহির্নোঙরে যে পণ্য খালাস কার্যক্রম গত 2 দিন থেকে স্থগিত ছিল, সেগুলো শুরু হয়েছে। ফলে আমদানিকারকদের যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তার ছাপ অনেকটাই কেটে গেছে এবং বলা চলে যে আর্থিক ক্ষতি যে 2 দিন হয়েছিল, সেটি হয়তো কিছুটা হয়তো কাটিয়ে উঠতে পারবেন, যেহেতু এখন কর্মবিরতি স্থগিত করেছেন। এবং ফলে পণ্য যে অর্থাৎ বড় জাহাজগুলো থেকে, বহির্নোঙর বড় জাহাজগুলো থেকে যে পণ্য খালাস কার্যক্রম, সেটিও শুরু হয়েছে এবং সেই লাইটার জাহাজগুলোর মাধ্যমে যে খোলাবাহী পণ্য, অর্থাৎ গম, খাদ্যশস্য সহ বিভিন্ন যে পণ্য, সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর কাজটিও চলছে। আমরা দেখছি চট্টগ্রামের যারা শ্রমিকরা ছিল, তারা 2 দিন ধরে যে কর্মবিরতি পালন করছিল, তারা একেবারেই সব ধরনের কার্যক্রম থেকে বিরত ছিল। কিন্তু যেহেতু গতকাল একটি কয়েক ঘন্টার বৈঠক হয়েছে ঢাকায়, সেই বৈঠকের পরে আসলে তারা অনেকটা স্বাচ্ছন্দ্যভাবে কাজে ফিরেছে এবং তারা গতকাল সকাল থেকে বলছিল যে তারা হয়তো বা যে কোনো মুহূর্তে কাজে ফিরবেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হলেই তারা তাদের কাজে ফিরে যাবেন। এবং তারা বলছেন যে আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সেই আশ্বাসের তারা দ্রুত বাস্তবায়ন চান এবং সেই কার্যক্রমগুলো যদি তারা সন্তুষ্ট হন, তাহলে হয়তো বা তারা তাদের যে স্থগিত, সেটি পুরোপুরি শেষ করে নেবেন। রাকিব, সাথেই থাকবেন। এবার নারায়ণগঞ্জ থেকে জানাবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জের নৌবন্দরগুলোয় কর্মযোগ্য কেমন দেখছেন? দেখুন, গত রাতে যখন ঢাকায় যেই জাহাজি শ্রমিক ফেডারেশনের সাথে যেই সিদ্ধান্ত হয়, এরপর থেকেই কিন্তু নারায়ণগঞ্জের সবকটি নদীবন্দর এবং যেই নৌপরিবহন যেই শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, তারা কিন্তু সেই পরিবহনে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এবং কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের প্রায় 10 থেকে 15টি ঘাট, এর মধ্যে উল্লেখযোগ্য নিতাইগঞ্জ, ফতুল্লা, পাগলা এবং কাঁচপুর এবং অন্যান্য উপজেলাগুলিতেও বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, এসব শিল্প প্রতিষ্ঠানের প্রায় 5 থেকে 600 জাহাজ, পণ্যবাহী জাহাজ কিন্তু আটকা পড়েছিল। সেগুলি মাল তারা এই সব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশে পাঠাতো এবং তাদের কাঁচামাল সংগ্রহের জন্য এই নারায়ণগঞ্জে প্রবেশ করতো। এসব পরিবহন একেবারেই বন্ধ ছিল। গত 2 দিন তারা কর্মবিরতি পালন করেছে এবং আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সব ধরনের জাহাজ, লাইটার জাহাজ, পণ্য মালামাল তারা শিল্প প্রতিষ্ঠানগুলিতে তারা নিয়ে যাচ্ছেন। এবং আমি দাঁড়িয়ে আছি এটা শীতলক্ষ্যা নদীর টার্মিনাল ঘাটের এই স্পটটিতে। এখান থেকে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি শ্রমিকরা তারা কাজ করছেন এবং এই বিষয়ে আমি বাংলাদেশ জাহাজি শ্রমিক শিল্প ফেডারেশনের যেই সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার, ওনার সাথে কথা বলে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সরকার যেই শ্রমিকদের চাঁদপুরের যে 7 খুন হত্যা, সেই বিষয়ে তাদের যেই বিচারের দাবি এবং আর্থিক ক্ষতিপূরণ এবং অন্যান্য যেই দাবিগুলি আছে, সেগুলি যদি যত দ্রুত বাস্তবায়ন তারা চায়
এবং বিগত সময় তাদের যে অভিজ্ঞতা সরকার তারা জানিয়েছেন যে তাদের শ্রমিকদের বেতন নিয়েও তারা বিগত সময় আন্দোলন করেছেন, সেটা আশ্বাস দেওয়ার পরও আজও পর্যন্ত তাদের সেটা বাস্তবায়ন হয়নি এবং তারা চায় এই সরকার যেন সেই রূপে না গিয়ে তাদের দাবি দেওয়াগুলি বাস্তবায়ন করে, নয়তোবা তাদেরকে আবার আন্দোলনে এই নৌ পরিবহন বন্ধ করতে হবে এবং অন্য কর্মসূচিতে তাদের যেতে হবে। তারা আসলে সব মিলিয়ে তারা চাচ্ছেন যেন শ্রমিকদের দাবিগুলি সরকার বাস্তবায়ন করে এবং নারায়ণগঞ্জের যত শিল্প প্রতিষ্ঠান আছে সবগুলিতেই কিন্তু তারা আর্থিক ক্ষতি হওয়ার পরও আজকে থেকেই তারা আবার উৎপাদন শুরু করেছে এবং বিভিন্ন মালামাল তাদের প্রতিষ্ঠানে নৌ পরিবহনে তারা আসছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। জি, চট্টগ্রামের নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গবাদি পশু থেকে মানুষে সংক্রমিত হয় এমন রোগ প্রতিরোধে ৭৩ কোটি টাকার প্রকল্প নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। জুনে সাভারে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে, এরপর থেকে ফাঁকা পড়ে আছে সেটি, জনবলও নিয়োগ দেওয়া হয়নি। প্রকল্পের গাড়ি ব্যবহার করতেও পরিকল্পনা ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এরপরেও প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ শুরু হয়েছে। প্রাণী থেকে মানুষে বা মানুষ থেকে প্রাণীদেহে ছড়ানোর রোগকে বলা হয় জুনোটিক রোগ, যেমন যক্ষ্মা, জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স। জুনোটিক রোগ প্রতিরোধে ২০১৯ সালে ৭৩ কোটি টাকার প্রকল্প নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষাগার নির্মাণ ও যন্ত্রপাতি কেনায় খরচ করা হয়েছে ৩২ কোটি টাকা। কিন্তু সাভারে ভবন নির্মাণের ৬ মাস পরও পরীক্ষাগার চালু হয়নি। ১৭ কোটি টাকার যন্ত্রপাতি এখনও প্যাকেটবন্দি। অধিদপ্তরের অভিযোগ, যন্ত্রপাতি কিনতেও বড় দুর্নীতি হয়েছে। ইউরোপ, আমেরিকা বা জাপান থেকে যন্ত্র কেনার কথা থাকলেও আনা হয়েছে চীন থেকে। অনেকগুলোতে নকল সিল লাগিয়ে সরবরাহ করার প্রমাণও পাওয়া গেছে। চালুর আগেই রিয়েজেন্ট কেনায় তার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের আগের পিটি মহোদয় উদ্বোধনের বিষয়ে মন্ত্রী মহোদয় কথা বলছিল, উনি একটা উদ্বোধনের একটা সম্ভাব্য একটা তারিখ দিয়ে দিয়েছিল। সেই তারিখের ভিত্তিতে কিছু মালামাল প্রদর্শন করা ছিল, কিন্তু কাজ করছে হলো সম্ভবত ওনার এপিএস ছিল, জুয়েল মানে কাজবান এন্টারপ্রাইজ না। আমরা কিনেছি, ল্যাবের যারা আছে তারা দেখবে, কিছু মেয়াদ যেতেও পারে নাও পারে। অন্য একটা গাড়ি আমাদের আগের পিডি নিয়ে আসছিল, মেরামত করে সেটা উনি ব্যবহার করতো, উনি চালাইতো, অফিসিয়ালি চালাইতো। আর দুটা গাড়ি আমাদের প্ল্যানিং কমিশনে একটা চলতো, মিনিস্ট্রিতে একটা চলতো। সাবেক প্রকল্প পরিচালকের দাবি, টিস্যু কালচার ও মলিকুলার ডায়াগনোসিসের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কাজ শুরু না হয় দায় দিলেন বর্তমান পরিচালককে। অভিযোগকারী আছে মন্ত্রীর ফুফাতো ভাই, তদন্তকারী কর্মকর্তাকে হচ্ছে মন্ত্রী আছে স্বাস্থ্য বোন যেটা বলা হয় আর কি। এফএম এন্টারপ্রাইজের মালিক ইয়াসির আরাফাত, ভাইজির নাম আছে শাহিনা ফেরদৌসি। তবে দুর্নীতি বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে আগের সরকারের স্বার্থ জড়িত, এইসব আরও খতিয়ে দেখা উচিত। অধিদপ্তরের নিজস্ব অনুসন্ধানে যেহেতু প্রতীয়মান হয়েছে বা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিশেষ করে এরকম চট করে বরাদ্দ দিয়ে এই প্রকল্প চলমান রাখার কোনো যুক্তি আমরা দেখি না। এরই মধ্যে প্রকল্পের উপপরিচালককে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৫ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর পরিচয় শনাক্ত করা হয়েছে। শনিবার রাতে ডিএনএ পরীক্ষা শেষে হারিস চৌধুরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। আজ মাগরিবের আগে সিলেটের কানাইঘাটে তার দাফন সম্পন্ন হবে। এর আগে গত ৫ সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে ১৬ অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। মরদেহ ঢাকার মিডফোর্ড হাসপাতালে রাখা হয়। সেখান থেকেই চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। ন্যায় বিচার পেয়েছি, একটু দেরিতে পেয়েছি। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায়। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, অবশেষে তো পরিচয় শনাক্ত হয়েছে, স্বজনরা কি বলছেন এ বিষয়ে? জানাজা ও দাফনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে?
দেখুন, অবশেষে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর লাশ কিন্তু সিলেটে নিয়ে আসা হবে এবং আমরা তার পরিবারের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো যে আজকে বেলা 1টা থেকে 2টার মধ্যে মূলত তার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে সিলেটে নিয়ে আসা হবে এবং সিলেটে আনার পর সিলেটের যে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান রয়েছে, অর্থাৎ আমি এখন এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখানে কিন্তু তার লাশটি নিয়ে আসা হবে এবং সেখানেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এখানে জানাজা সম্পন্ন হওয়ার পরে কিন্তু তার যে বাড়ি অর্থাৎ কানাইঘাট উপজেলা সেখানে কিন্তু তার লাশটি নিয়ে যাওয়া হবে এবং সেখানে হারিস চৌধুরীর প্রতিষ্ঠিত শফিকুল চৌধুরী অর্থাৎ তার পিতার নামে তিনি একটি মেমোরিয়াল এতিমখানা তৈরি করেছিলেন, সেই এতিমখানার পাশে মূলত তার লাশটি কিন্তু দাফন করা হবে বলে আমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তিনি মূলত এতিমখানাটি তৈরি করেছিলেন তার বাবার স্মৃতি রক্ষার্থে সম্মানার্থে তিনি কিন্তু এতিমখানাটি তৈরি করেছিলেন এবং সেই এতিমখানার পাশে তিনি একটি মসজিদও তৈরি করেছিলেন এবং সেখানে কিন্তু লাশ দাফন করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটি তার স্বজনদের পক্ষ থেকে পাশাপাশি এলাকাবাসী যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সেটি সুসম্পন্ন করা হয়েছে। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে এখানে শাহিদগাহ ময়দানে তার লাশটি আনার পরে কিন্তু সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। আপনি জানেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি কিন্তু মহান স্বাধীনতার সংগ্রামে কিন্তু তিনি অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু তিনি রাজনৈতিক সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। তার মেয়ের সাথে আমরা কথা বলেছিলাম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে 2021 সালে সেপ্টেম্বর মাসে মূলত তার বাবা রাজধানীর একটি হাসপাতালে কিন্তু মারা যান এবং সেই সময় কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং বিভিন্ন ধরনের আসলে হয়রানি পাশাপাশি অনেক নির্যাতন এই ধরনের আসলে ভয়ভীতির দেখানো হয়েছিল। সেগুলোর কারণে মূলত আসলে হারিস চৌধুরীর নিজের যে পরিচয় সেটি কিন্তু গোপন রেখে তাকে সাভারের একটি মাদ্রাসার প্রাঙ্গণে তাকে কিন্তু অধ্যাপক মাহমুদুর রহমান নামে তার লাশটি দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হওয়ার পর তার লাশটি পরিবার শনাক্ত করে যে তিনিই হারিস চৌধুরী এবং এর পরিপ্রেক্ষিতেই মূলত আজকে তার লাশ কিন্তু সিলেটে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে সেটি তার যে নিজ এলাকা কানাইঘাটে সেখানে কিন্তু দাফন করা হবে। এই ছিল হারিস চৌধুরীর মরদেহ হস্তান্তর ও দাফনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। এখনো ধরাছোঁয়ার বাইরে ময়মনসিংহের নান্দাইলের কিশোরী পাপিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হোসাইন। পরিবারের অভিযোগ, অপহরণের পরপরই থানায় অভিযোগ করা হলেও পাওয়া যায়নি পুলিশের সহযোগিতা। তবে পুলিশ বলছে আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত আছে। 1 জুন অপহরণ করা হয় নান্দাইলের নারায়ণপুর গ্রামের পাপিয়া আক্তারকে। অভিযোগ পাশের কচুরি গ্রামের মোহাম্মদ হোসাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে। 3 মাস নারায়ণগঞ্জে আটকে রেখে নির্যাতনের পর 6 সেপ্টেম্বর বাড়ির পাশে আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয় পাপিয়াকে। ময়মনসিংহ ও ঢাকায় কয়েক মাস চিকিৎসা শেষে নিজ বাড়িতে 16 ডিসেম্বর পাপিয়ার মৃত্যু হয়। পরিবার বলছে অপহরণের পর থেকে পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। আমি আইনে আশ্রয় গেছি, যেমন থানায় গন্ডগোল আইন নিছে না, নাহলে 2 মাস আগে তারা দর্শন করে নির্যাতন করিয়া বিভিন্ন জায়গায় তারা আঘাত করিয়া তারা রাস্তায় ফেলায় তুই যায়। পুলিশের ভূমিকার সমালোচনা করছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। অভিযুক্ত মোহাম্মদ হোসাইন সহ সবাইকে গ্রেপ্তারের দাবিতে চলছে আন্দোলন। এই অমানুষিক নির্যাতনের কারণে তার একটা চক্ষু নষ্ট হয়ে গেছে আর তার গায়ে অনেক জখম আছে। বান্ধবী পাপিয়ারে যারা মারছে তাদের বিচার চাই, সে যেন আর এরকম না করতে পারে। নির্যাতিত হয়েছে, তারা খুন করা হয়েছে, এরকম যাতে আর না করে, এরকম নির্যাতিত না হয় তার ফাঁসি চাই আমরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মোহাম্মদ হোসাইন সহ তার সহযোগীরা। সবকিছু তদন্ত সাপেক্ষে যে বিষয়টি তদন্তে আসে সেটা আমরা খুব শিগগিরই যৌক্তিক সময়ের ভিতরে এটা আদালতে দিতে পারব বলে মনে করছি। বাকচান্দা ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিলেন পাপিয়া। অপহরণে অভিযুক্ত মোহাম্মদ হোসাইনও আব্দুল সামাদ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে পৌর শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহত জিয়াউদ্দিন পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার রাতে শহরের আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে হত্যার পর তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত 10:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য পাঠান যশোর সদর হাসপাতালে। প্রায় 2 যুগ আগে জিয়াউদ্দিনের বাবা, শ্রমিক নেতা ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সর্দারকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, পুলিশ কি বলছে? দেখুন, আমি এই মুহূর্তে যশোর সদর হাসপাতাল মর্গে আছি। রাত 2টা থেকে 2:30টার দিকে কিন্তু জিয়াউদ্দিনের মরদেহ এই মর্গে নিয়ে আসা হয়েছে। এখন ময়নাতদন্ত সম্পন্ন করা হবে এবং এরপরেই মরদেহ হস্তান্তর করার পরে যে মামলাটি আসলে হবে, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে গতকালকে জিয়াউদ্দিন যখন তেঁতুলতলা মোড়ে, নওয়াপাড়া এলাকার তেঁতুলতলা মোড়ে তিনি অবস্থান করছিলেন, সেই সময় কিছু লোক এসে তাকে ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে যাওয়ার পরে যে ঘটনাস্থল ছিল যে নওয়াপাড়া আয়কর অফিসের পেছনে, সেখানে তাকে নিয়ে যেয়ে প্রথমে মারপিট করা হয় এবং তারপরে কিন্তু তার স্ত্রীর মাধ্যমে 20,000 টাকা কিন্তু তার কাছ থেকে চাঁদা নেওয়া হয়। এই চাঁদার টাকা নেওয়ার পরেও কিন্তু আসলে তাকে দীর্ঘ সময় ধরে সেখানে মারপিট করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত এবং পায়ের বিভিন্ন স্থানে কিন্তু কোপানোর আমরা আঘাতের চিহ্ন দেখেছি। এছাড়াও কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু পিটিয়ে আঘাত করার চিহ্ন দেখা গেছে এবং ঘটনাস্থল যেখানে, সেখানেও কিন্তু হাতুড়ি পাওয়া গেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু তাকে ওখানে হত্যার পরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি যখন স্থানীয়রা জানতে পেরে কিন্তু তাকে উদ্ধার করে স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখানকার চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করে। পুলিশের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। পুলিশ বলছে যে যেহেতু আসলে গতকালকে রাতের ঘটনা, পুলিশ ইতিমধ্যেই কিন্তু তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং এই তদন্ত কার্যক্রমের পরেই কিন্তু আসলে পুলিশ প্রাথমিকভাবে বলতে পারবে যে কি বিষয় নিয়ে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সাবেক কাউন্সিলর হত্যার বিষয়ে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। জরাজীর্ণ বাস টার্মিনালের কারণে ভোগান্তিতে জামালপুর ও চাঁদপুরের মানুষ। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাড়ির তেল ও যন্ত্রাংশ চুরি সহ নানা অপকর্মের আখড়ায় পরিণত হয়েছে টার্মিনাল। নির্মাণের পর কোনো সংস্কার না হয় দুর্ভোগে যাত্রী ও চালকরা। পৌর প্রশাসক বলছেন সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কার করা হবে। যানজট নিরসন এবং যাত্রী সেবার মান উন্নয়নে 2002 সালে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে জামালপুর পৌরসভা। তবে 2009 সালে বন্ধ হওয়ার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় টার্মিনাল ভবন। বাস ট্র্যাক রাখা হচ্ছে টার্মিনালের খোলা জায়গায়। ব্যবহার না করায় চুরি হয়ে গেছে অনেক জিনিসপত্র। ভবনেও দেখা দিয়েছে ফাটল। ভূতের বাড়ির মতো হয়ে আছে, ভাঙচুর হয়ে গেছে, লুটপাট হয়ে যায়। এই বাস স্ট্যান্ডে কেসি গেট পর্যন্ত ঠিক না, একটা বাতি নাই বাস স্ট্যান্ডে। আমাদের জামালপুর বাস স্ট্যান্ড চালু নাই, এটা কোনো সিন্ডিকেট আছে দেখতে হবো না। একই অবস্থা চাঁদপুর পৌর বাস টার্মিনালের। 2000 সালে নির্মাণের পর থেকে কোনো সংস্কার করেনি পৌর কর্তৃপক্ষ। এতে পুরো টার্মিনালে ভুতুড়ে পরিবেশ। পৌরসভার ময়লার স্তূপে চরম ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা। যে পরিস্থিতি, যে ধোঁয়া আমাদের এলাকায় যেভাবে দূষিত হয়েছে, মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। গাড়িতে রাতে তেল চুরি হয়, নিরাপত্তা নাই গাড়ির। পৌর প্রশাসক জানিয়েছেন সংস্কারের জন্য কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কাজ চলমান আছে। তাছাড়া টার্মিনালটিকে মানে সব জায়গায় কোথাও কোথাও খানাখন্দ আছে, সেটাকে মেরামত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং অন্যান্য যেসব সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে প্রত্যেকটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য চাঁদপুর পৌর বাস টার্মিনাল ব্যবহার করে কয়েকশো যানবাহন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লোকসানের বোঝা এবং কোচ, ইঞ্জিন, জনবল সংকট সহ বিভিন্ন কারণ দেখিয়ে 18 বছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের 23টি ট্রেন বন্ধ হয়েছে। এতে এসব রুটের হাজারো যাত্রী বঞ্চিত হচ্ছেন রেলের সেবা থেকে। বন্ধ হয়ে গেছে 66টি স্টেশনও। চাহিদার অর্ধেকেরও কম জনবল নিয়ে চলছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। তুলনামূলক কম খরচ, নিরাপদ ও যানজটের ভোগান্তিতে পড়তে হয় না বলে যাত্রীদের কাছে ট্রেন বেশ জনপ্রিয়। যা যাত্রীদের কাছে চাহিদা থাকলেও পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবা যেন ক্রমেই সংকুচিত হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে তথ্য বলছে, নানা সংকটে 2006 থেকে 2024 সাল পর্যন্ত 18 বছরে 23টি ট্রেন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর মধ্যে রয়েছে 6টি আন্তনগর, 1টি মেইল ও 16টি লোকাল ট্রেন। জনবল ও অবকাঠামো সংস্কারের অজুহাতে 265টি রেল স্টেশনের মধ্যে বন্ধ 66টি। বর্তমানে স্টেশন মাস্টার নাই, পোর্টারও নাই, কেউই নাই। বছর খানিক হলো মোটামুটিভাবে এটা বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দ এক্সপ্রেস, আরেকটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী মেলটন এক্সপ্রেস। এই স্টেশনটা ধরেন 20 বছর আগে খুব জাঁকজমক ছিল, এখন প্রায় 10 থেকে 15 বছর হলে কোনো ট্রেনও থামে না। বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্বে যেখানে রেলকে লাভজনক খাত হিসেবে দেখা হচ্ছে, সেখানে বাংলাদেশ রেলওয়ে টানছে লোকসানের বোঝা। এটি সময় উপযোগী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবের ফল। লোকাল ট্রেনগুলো তো আমি যতটুকু জানি লোকজন চড়তেই পছন্দ করে, যেহেতু তাদের খরচও কম লাগছে এবং যদি যানজট বা চিন্তা করে তার থেকেও কম সময় পৌঁছায় যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের একটু এই ব্যাপারে নিজেদের মধ্যে একটু চিন্তাভাবনা করে এবং আলাপ আলোচনা করে যতটুকু টেকনিক্যাল পার্সন দরকার তারা যে নিয়ে বসেন। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, সেবার মান বাড়াতে সবকিছু নতুন করে শুরু করতে কাজ করছেন তারা। একটা নতুন ট্রেন পরিচালনা করতে গেলে আমার লাগবে প্রয়োজনীয় সংখ্যক কোচ, লোকোমোটিভ এবং সেই সাথে জনবল, আর স্টেশনগুলো চালু করতে হবে। সবগুলোতেই ঘাটতি রয়েছে, যে কারণে আমরা প্রায়োরিটি বেসিসে যে সমস্ত দরকার সেগুলো করার চেষ্টা করছি। বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়েতে প্রয়োজনীয় 47,000 জনবলের বিপরীতে কর্মরত 23,000। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাই।